আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের যারা ফার্স্ট টাইমার আছো, তোমাদের ইতিপূর্বে রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন রেজাল্টের পরে সবচেয়ে বেশি কোশ্চেন তোমাদের মধ্যে জানতে পারছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আমার কতটুকু যোগ্যতা লাগবে, বা আমি আবেদন করতে পারবো কিনা, বা আবেদন করতে হলে আমাকে কত পয়েন্ট লাগতে পারে, এবং এখন থেকে পড়াশোনা করলে আসলে চান্স পাওয়া সম্ভব কিনা, সেই সকল জিনিসগুলো আলোচনা করব আজকের লাইভ সেশনের মধ্যে। শুরুতে বলে রাখি, তোমাদের যত কোশ্চেন আছে সবগুলো আমাদের জানিয়ে রাখবা, আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দ্রুত আমাদের সাথে একটু যুক্ত হবা এবং প্রত্যেকটা তোমাদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো আছে সবগুলো কমেন্টে আমাদের জানাবা। ঠিক আছে, আর একটু জানাবা যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, বা একটু দ্রুত জানাবা। ঠিক আছে, আলোচনা করব আজকে লাইভ সেশনের মধ্যে। ওকে, তো প্রিয় ভাইরা দেখতে পাচ্ছ ইতিপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সার্কুলারও দিয়ে সার্কুলার বলতে যা সম্ভব একটা তারিখ প্রকাশ করেছে, পূর্ণাঙ্গ সার্কুলার এখনো দেয় নাই। এখন আমাদের বুঝতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে কতটুকু যোগ্যতা লাগবে, জিপে কত লাগবে। আমরা জাস্ট গত বছর বা বিগত বছর অর্থাৎ লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষার পূর্বে যে সার্কুলারটা দিয়েছিল সেই সার্কুলারকে অনুসরণ করে আজকে আমরা বলবো যে তোমার ভর্তি পরীক্ষা কত যোগ্যতা লাগবে এবং কোন সাবজেক্ট পাওয়ার জন্য কি শর্তগুলো আছে, একেবারে এ টু জেড বলবো, এবং তোমাদের যে কোশ্চেন গুলো আছে সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট গুলো আছে সেগুলো তোমাদের বলে দিব, পাশাপাশি তুমি চুজ করবা যে আসলে তুমি কোনটার মধ্যে আবেদন করলে ভালো করতে পারবা, বা তোমাদের কোন সাবজেক্ট গুলো তোমার দক্ষতা আছে এগুলো ভালো করতে পারো। এখন ডিসিশন নিবা, পাশাপাশি ডিসিশন নেওয়ার পরে তুমি দেখবা এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্টটা পাওয়ার জন্য আমাকে কি কি কন্ডিশন ফিল আপ করতে হবে, এগুলো তুমি দেখে রাখবা কি। ঠিক আছে ভাইরা? ওকে, তোমাদের সকল কোশ্চেন গুলো আমাদের কমেন্টে জানাবা, প্রিয় ভাইরা একটু জানাবা যে এই যে কোশ্চেন গুলো সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো আজকে, তোমাদের সকল কোশ্চেন আনসার দিব। ওকে, শুরু করি। ওকে, তাহলে আমরা প্রথম সি ইউনিট আসি, সি ইউনিট দিয়ে শুরু করব। আমি যদি প্রথমে সি ইউনিট নিয়ে আলোচনা করি, সি ইউনিট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের, এই বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে সি ইউনিট হচ্ছে কমার্সের একটা ইউনিট। আবার বলতেছি, আমি আবার প্রথম থেকে আসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ইউনিট হচ্ছে 7টা। কয়টি ভাইয়া? 7টি ইউনিট। এই 7টি ইউনিটের মধ্যে আবার আই রিপিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোট ইউনিট আছে কয়টা? 7টা ইউনিট। ইউনিট কয়টা ভাইয়া? ইউনিট হচ্ছে আমার 7টা। এখন ইউনিট হচ্ছে 7টা। এই 7টা ইউনিটের মধ্যে 4টা হচ্ছে মূল ইউনিট। 4টি কি? 4টি হচ্ছে আবার মূল ইউনিট। 4টি মূল ইউনিট, ঠিক আছে? 4টি হচ্ছে মূল ইউনিট। প্রশ্ন হইতে পারে ভাইয়া এই 4টা কি কি? একটা হচ্ছে এ ইউনিট, একটা হচ্ছে এ ইউনিট, একটা হচ্ছে বি ইউনিট, একটা সি ইউনিট, আর একটা হচ্ছে ডি ইউনিট। এই 4টা ইউনিট হচ্ছে আমার মূল ইউনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোট ইউনিট আছে 7টা। কয়টা ভাইয়া? 7টা ইউনিট আছে। 7টা ইউনিটেই একজন সায়েন্সের শিক্ষার্থী আবেদন করতে পারবে। আবার এই 7টা ইউনিটের মধ্যে 6টা ইউনিটে আবেদন করতে পারবে মানবিক এবং কমার্সের শিক্ষার্থীরা। 6টা ইউনিট আবেদন করতে পারে শুধুমাত্র এই ইউনিট ছাড়া। এখন ভাইয়া এই 4টা হচ্ছে আমার মূল ইউনিট। এগুলো হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমার মূল, এগুলো হচ্ছে আমার মূল ইউনিট। এই 4টা ইউনিটের অধীনে, এই বি ইউনিটের অধীনে আরো 2টা উপ ইউনিট আছে। কি আছে ভাইয়া? অধীনে, অর্থাৎ এই বি ইউনিটের অধীনে আরো 2টা কি আছে? উপ ইউনিট আছে। অর্থাৎ এই বি ইউনিটের যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোকে আলাদা করে আর 2টা ইউনিট করা হয়েছে। একটা হচ্ছে বি1, একটা বি1, আর একটা হচ্ছে কি ভাই? আরেকটা হচ্ছে বি2। বি1 আর বি2 এই 2টা ইউনিট কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। আবার বলতেছি, তাহলে মোট কয়টা হলো ভাইয়া? 1টা 2টা 3 4 5 6টা হয়েছে। 6টা হয়েছে না ভাইয়া? 6টা হয়েছে। এখন আসি এই ডি ইউনিট যেটা আছে, এই ডি ইউনিটেরও একটা সাব ইউনিট আছে, সাব ইউনিট, যেটাকে আমরা বাংলায় বলি উপ ইউনিট। এই উপ ইউনিট হচ্ছে কোনটা? ডি1। কি1? ডি1 ইউনিট। এখন ভাইয়া খেয়াল করো, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ইউনিট কয়টা? 4টা ইউনিট। 7টা ইউনিট, 7টার মধ্যে 4টা হচ্ছে আমার মূল ইউনিট,
আর 3টা হচ্ছে কি উপ ইউনিট। এখন আসি কোনটা কাদের জন্য, কোন ইউনিটটা কাদের জন্য এটা একটু আলোচনা করি। দেখো প্রথমত হচ্ছে এ ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার জন্য শুধুমাত্র এ ইউনিট, শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিট। অর্থাৎ এখানে মানবিক আসতে পারবে না, এখানে কমার্সও আসতে পারবে না। অনলি যাদের এসএসসি এইচএসসি দুইটাই বিজ্ঞান ছিল, শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। আর আবেদন যোগ্যতা হচ্ছে 8.50। কত ভাইয়া? 8.50। এটা গত বছরের সার্কুলার অনুযায়ী বলতেছে, এই বছর সার্কুলার এখনো দেয় নাই, এই বছর সার্কুলার এখনো দেয় নাই। এই সার্কুলারটা গত বছরের অনুযায়ী, গত বছর যে সার্কুলারটা ছিল ওই অনুযায়ী তোমার হচ্ছে 8.50 লাগবে যারা এই ইউনিটে পরীক্ষা দিবে। আর এই ইউনিটে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে যাদের এসএসসি এইচএসসি দুইটাই সায়েন্স ছিল, ওকে, দুইটাই সায়েন্স ছিল। ঠিক আছে ভাই, পরবর্তী আসি। এখন আসি এই বি ইউনিটে। বি ইউনিট কার জন্য ভাইয়া? আসি বি ইউনিটে। খেয়াল করো, এই বি ইউনিট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিকের ইউনিট। কাদের ইউনিট ভাইয়া? মানবিকের ইউনিট, বুঝছো? মানবিকের ইউনিট হচ্ছে বি ইউনিট। এই বি ইউনিটে আর্টসের শিক্ষার্থী, অর্থাৎ মানবিকের শিক্ষার্থী, মানবিক পাশাপাশি বিজ্ঞান পাশাপাশি হচ্ছে কমার্স বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, অর্থাৎ এই 3 বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। আবার বলতেছি, বি ইউনিট স্বভাবত ইউনিটটা হচ্ছে মানবিকের, আর্টসের জন্য ইউনিটটা, কিন্তু এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এখন আসি ভাইয়া, এই তিন মানে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। এখন এই বি ইউনিটে আবেদন করতে যোগ্যতা লাগবে, সেটা একটু পরে আসতেছি, ধীরে ধীরে আসি। এখানে মানবিকের ইউনিট, এখানে কি কি বিষয় পরীক্ষা হয়? এখানে আমার মূল পরীক্ষাটা হয় এখানে, খেয়াল করো এখানে পরীক্ষা কি হয়, মুছে দিচ্ছি, বড় দেখাচ্ছি তোমাকে। ওকে, এখানে মূল 3টা বিষয়ের উপর পরীক্ষা হয় 3টা বিষয়ের। পরীক্ষার বিষয়গুলো কি খেয়াল করো, মোট পরীক্ষা হয় 3টা বিষয়। 1 নম্বর হচ্ছে বাংলা, 1 নম্বর হচ্ছে বাংলা, যেটার নম্বর থেকে 30 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে আমার ইংরেজি, কি ভাইয়া? ইংরেজি, ঠিক আছে, ইংরেজি, এটাতেও 30 নম্বর। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমার সাধারণ জ্ঞান, কি ভাইয়া? সাধারণ জ্ঞান, এটাতে 40 নম্বর। কত নম্বর? 40 নম্বর। তাহলে 30 আর 30 60 আর 40, মোট কত হইলো ভাইয়া? মোট হচ্ছে 100। এবং তোমার জিপিএ নাম্বার হচ্ছে 10, মোট 110। এই 110 এর মধ্যে 100টা থাকবে এমসিকিউ, আর 10 নাম্বার হচ্ছে তোমার এসএসসি আর এইচএসসি জিপিএ, বুঝছো? যখন মেরিট পজিশনটা দেওয়া হবে তখন এই যে 110 নাম্বারের মধ্যে কে কত পেয়েছে এটার উপরে ভিত্তি করে মেরিট পজিশন দেওয়া হবে। ক্লিয়ার? এটার উপর ভিত্তি করে দেওয়া হবে। তাহলে আমি তোমাকে বুঝাইতে পারছি 3টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়, এখন আসি মান বন্টনে। অর্থাৎ এই যে দেখো, খেয়াল করো, এখন আসি মান বন্টনে। এই বি ইউনিটের মধ্যে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। একটা হচ্ছে মানবিকের শিক্ষার্থী, পাশাপাশি হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, পাশাপাশি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এখন আসি, খেয়াল করো, যাদের এসএসসি এবং এইচএসসি, দেখো এসএসসি এবং এইচএসসি, খেয়াল করো ভাইরা, এইচএসসি দেখো, এখানে এসএসসি যাদের 2022 সাল, কত সাল? 2022 সালে, এবং তোমার হচ্ছে 22 অথবা 23 সালের মধ্যে। এইচএসসি যাদের 24 অথবা 25 সালের মধ্যে, যাদের সেশন এইচএসসি বেচ 22 এবং এসএসসি বেচ 22 এবং 23, এইচএসসি বেচ 24 এবং 25 যারা আছে তারাই বি ইউনিটে আবেদন করতে পারবে। এখন আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে, কতটুকু জিপিএ লাগবে ভাইয়া? জিপিএ লাগবে কতটুকু? খেয়াল করো, মানবিক বিভাগ থেকে যদি তুমি বি ইউনিটে পরীক্ষা দাও, আবার বলতেছি, মানবিক বিভাগ থেকে যদি তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমার আবেদন যোগ্যতা এসএসসি তে লাগবে 3 পয়েন্ট। কত পয়েন্ট ভাইয়া? 3 পয়েন্ট লাগবে। আবার ক্লিয়ার করি, বি ইউনিটে তুমি মানবিকের শিক্ষার্থী, তোমার ইউনিটে তুমি পরীক্ষা দিবা, তোমার এসএসসি তে অবশ্যই 3 পয়েন্ট লাগবে। এবং আসি এইচএসসি
এইচএসসি তো তোমার 3 পয়েন্ট লাগবে, 3 পয়েন্ট লাগবে। তার মানে মানবিকের শিক্ষার্থীর জন্য 3 পয়েন্ট হলে সে আবেদন করতে পারবে। শুধু তাই না, তাকে টোটাল মোট হইতে হবে 7 পয়েন্ট। কত পয়েন্ট হইতে হবে? 7 পয়েন্ট। দেখা যাচ্ছে এটা 7 পয়েন্ট লাগবে। তাইলে কি বলতেছি বা, মানবিকের শিক্ষার্থীর জন্য যে মানবিকের শিক্ষার্থী সে 3 পয়েন্ট হইলে পাশাপাশি তার মোট যোগফল যদি 7 পয়েন্ট হয়, তাহলে সে বি ইউনিটে আবেদন করতে পারবে, শুধু মানবিকের শিক্ষার্থী। এবং এখন এরপর আসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। এই শিক্ষার্থীর জন্য 3.50 লাগবে, 3.50, এবং তার শেষ হইতে হবে 22 অথবা 23 সালের মধ্যে হইতে হবে। এর বিকল্প হলে সে আবেদন করতে পারবে না। 22 সাল হলে তোমার হচ্ছে সেকেন্ড টাইমার, 23 সাল হলে সে ফার্স্ট টাইমার। ওকে, পরে আসি, এখানেও 3.50 লাগবে, এখানেও 3.50 লাগবে। তাহলে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা 3.50 হলে আবেদন করতে পারবে। তার মোট পয়েন্ট লাগবে 7.50 লাগবে। ঠিক একই ভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য 3.50 লাগবে, এবং তাদের জন্য পয়েন্ট লাগবে হচ্ছে 8 পয়েন্ট। কত ভাইয়া? 8 পয়েন্ট লাগবে। কত ভাই? 8 পয়েন্ট লাগবে। এই যে একদম বলতেছে ভাইয়া 3 আর 3 যোগ করলে তো 6 হয়, বাট 7 হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে অ্যাটলিস্ট ন্যূনতম যোগ্যতা, ন্যূনতম এগুলো লাগবে, কিন্তু এর বেশি যোগফল তো তোমার কত লাগবে? 7 লাগবে। মানে যোগফল তোমার 7 এর নিচে আসলে তুমি আবেদন করতে পারবা না, এবং ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্র ভাবে তোমার 3 পয়েন্ট নিচে আসলে তুমি আবেদন করতে পারবা না। এটা হচ্ছে গত বছর সার্কুলার অনুযায়ী বলতেছি আমি, ঠিক আছে? গত সার্কুলার অনুযায়ী বলতেছি। ওকে, এটা আমার ডান, এটা আমি বুঝে ফেলছি। এখন প্রশ্ন কয়টা হবে? প্রশ্ন হবে 3টা বিষয়ের উপরে। কয়টি বিষয়? 3টি বিষয়ের উপরে প্রশ্ন হবে। 3টি বিষয়ের উপরে প্রশ্ন হবে। এক হচ্ছে বাংলা, এক 2 হচ্ছে ইংরেজি, 3 হচ্ছে আমার জিকে। এই 3টা বিষয়ের পরীক্ষা হবে। যারা ভালো করবে তাদের মেরিট পজিশন আগে আসবে, সে সায়েন্সের হোক, সে কমার্সের হোক, সে মানবিকের হোক, যে হোক না কেন, ভালো করতে পারলে মেরিট পজিশন আগে আসবে। ওকে, মেরিট পজিশন আগে আসবে ভাইয়ারা, আশা করি বুঝতে পারছো। আর এই বি ইউনিটের জন্য আমাদের টার্গেট সিউ যে ড্রিম বেচটা আছে, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বেচ। এই বেচের মধ্যে যা কয়েকদিন আগে খুলছি, খোলার পরে বেচ মানে এক হইতে হইতে গ্রুপেরই হয়ে গেছে, বুঝছো? আর মাত্র কয়জন জুয়েল? আর মাত্র কয়জন? হ্যাঁ, আর মাত্র দেখো, যে মেসেঞ্জার গ্রুপটা আছে আমাদের, এই মেসেঞ্জার গ্রুপের মধ্যে 250 জন অ্যাড করা যায় আর কি। তার মধ্যে আমি যা সর্বশেষ যেটা দেখছি, সেটা হয়তো সম্ভবত এরকম দেখছিলাম 170 প্লাস, এরকম দেখছিলাম, যা 70 প্লাস দেখছিলাম। জাস্ট আজকে দিছে, আজকে 70 জন হয়ে গেছে। ওকে ভাইয়া, এটা হচ্ছে আমার বি ইউনিটের কথা বললাম তোমাদেরকে, বি ইউনিটের কথা বললাম। এই বি ইউনিট হচ্ছে আমার জাস্ট এটা কিভাবে পরীক্ষা হবে, কত পয়েন্ট লাগবে, এটা তোমাকে দেখাই দিলাম। ওকে, এই 3টা বিষয়ের পরীক্ষা বি ইউনিটের মধ্যে। তুমি যেই বিভাগ থেকে পরীক্ষা দাও না কেন, এটা লাগবে। সি ইউনিট এই যে আসছে, হ্যাঁ, সি ইউনিটের শব্দ আছে এখানে, বিভাগ মানবিক শব্দ সাধারণ আছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো রেজাল্ট দিয়ে দিছে, তো অনেকেই টেনশন করতেছিল যে কি আসবে বা কিরকম হবে। তো এখন আসলে ওই টেনশন করার কিছু নাই, যা হওয়ার হয়ে গেছে। তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমরা এখন থেকে মাইন্ড সেট আপ না করলে পরবর্তী অসুবিধা হবে। তো কাজেই এখন আমরা মাইন্ড সেট আপ করবো, কোন ইউনিটে পরীক্ষা দিব বা কোনটা আমার অ্যাপ্লিকেবল আছে সেই জিনিসটা দেখবো। তো এখন যেটা দেখতে পাচ্ছ সেটা সি ইউনিট। সি ইউনিটে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবা, এখানে এমনটা কোনো রিকোয়ারমেন্ট নেই। আরেকটা কথা বলে রাখি, যেহেতু হচ্ছে এই বছরের রেজাল্টের মধ্যে একটু ব্যতিক্রম ঘটছে, মানে এটা সবার জন্য এটা। তো দেখা যায় যে ধরো হচ্ছে যারা সায়েন্সে ছিল বা আর্টসে, কমার্সে, যে কোনো গ্রুপ একটু ব্যতিক্রম হয়েছে আগের বছরের তুলনায়, দেখা গেছে রেজাল্টটা খারাপ হয়েছে। তো এখন বলে দেখ কেন, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানে রেজাল্টের উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট চেঞ্জ হয়। যেমন গত বছর রেজাল্ট ভালো হয়েছিল, যার কারণে আবেদন যোগ্যতা বাড়াই দিছে। আবার বলতেছে গত বছর ডি ইউনিটে আগে শিক্ষার্থীরা 7.50 হলে পরীক্ষা দিতে পারতো, কিন্তু যখন দেখলো রেজাল্ট ভালো হয়ে গেছে, সবার রেজাল্ট ভালো হয়েছে, তখন কি করলো, ঠুস করে আবেদন যোগ্যতা বাড়াই দিল, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারলো না। ঠিক একই ভাবে এবার যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে অনেকের, শুধুমাত্র তোমাদের না, বাংলাদেশ সকল বিভাগ মানে সকল বোর্ডেরই
মানে এরকম অবস্থা হয়েছে। তার মানে আশা করা যায়, নট শিওর, আশা করা যায় যে একটা পরিবর্তন হয়তো আসবে, পরিবর্তন হয়তো আসবে। হ্যাঁ, এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে হচ্ছে যেহেতু রেজাল্টের এরকম অবস্থা হয়েছে, তো এখানে রেজাল্টের যেহেতু একটু ভিন্ন আসছে, তো এখানে পরিবর্তন আসতে পারে, সেটাই বলতে চাচ্ছিলাম। তো এখন ধরো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। যারা কারো যদি রেজাল্ট কম থাকে, ধরো হচ্ছে আমার রেজাল্ট অনেক কম আসছে, এরকম হচ্ছে। ফর এক্সাম্পল গত বছর দেখা গেছে যারা সায়েন্সে, ধরো সায়েন্সের প্রত্যেক বছরের রেজাল্ট ভালো থাকে কেন? কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, এবং ওই প্র্যাকটিক্যাল থেকে 25 মার্কস থাকে, এবং ওই জায়গা থেকে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো এখানে দেখা যায় যে ওইখানে রেজাল্টটা কম দিছিল। ধরো হচ্ছে এখানে এইচএসসি রিকোয়ারমেন্টটা ছিল তোমার হচ্ছে 3.50। পাই 3.50 কেন দিচ্ছে সায়েন্সে? কেন এই ইউনিটে 3.50 ছিল গত বছরে, কেন দিচ্ছে? কারণ রেজাল্টটা একটু কম আসছিল, ডাউন হয়েছিল। তো এই বছরে যেহেতু রেজাল্টের এই দুর্গতি বা এই ধরনের আসছে, তো আসতেও পারে তোমাদের রেজাল্টটা কমও দিতে পারে, বলা যায় না। বাট হচ্ছে একদমই যাদের একদমই ল আছে, একদমই কম যাদের আছে, সেটা তো আর পসিবল না, ঠিক আছে? তবে এতটুকু ক্লিয়ার থাকো, সায়েন্সের যারা আছো, যারা সায়েন্স গ্রুপের আছো বা কমার্স গ্রুপের আছো, যারা আছো, তোমাদের 3.50 নিচে আমার মনে হয় না কোন ইউনিটে আবেদন করতে পারবা, এতটুকু বিশ্বাস রাখতে পারো। যেমন ডি ইউনিটের কথা বলি, ডি ইউনিটে তোমার হচ্ছে যে কোনো বিভাগ থেকে আসুক না কেন, তাকে 3.50 পাইতে হয়। সায়েন্স আর্টস কমার্স সবারই পাইতে হয়, মানে সায়েন্স আর্টস কমার্স সবারই 3.50 অ্যাটলিস্ট পাইতে হয়, এবং টোটাল পাইতে হয় তার হচ্ছে 8.00। এখন এই যে 8.00 অনেকের নাই, অনেকের না হতে পারে, ঠিক আছে? অনেকের 8 না হতে পারে, সেক্ষেত্রে কম আসতে পারে, বলা যাচ্ছে না। যে কোনো নোটিশ, যে কোনো ধরনের আপডেট আসার সাথে সাথে আমরা তোমাদেরকে সেটা প্রোভাইড করবো, ঠিক আছে? তো সি ইউনিটটা সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবা, সায়েন্স আর্টস কমার্স সবাই। এখানে 3টা সাবজেক্টে পরীক্ষা হবে, ঠিক আছে? 3টা সাবজেক্টে পরীক্ষা হবে। তো এই জায়গায় আমরা হচ্ছে একটু দেখাই তোমাকে, দেখো মানবিক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞান। তো এখানে এসএসসি যে শাসনটা এখানে দেওয়া আছে, এইচএসসি তোমাকে দেওয়া আছে, এবং এখানে টোটাল জিপিএটা দেওয়া আছে। আর তুমি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো, মানবিকের, এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখানে 3টা স্ট্রিম ভর্তি পরীক্ষা দিতে পারে, কাজে এখানে সর্বোচ্চ সংখ্যক আসন হচ্ছে কমার্সের জন্য, ঠিক আছে? কারণ এসসি ইউনিট যেহেতু, এখানে কমার্সের জন্য সর্বোচ্চ আসন। তারপর হচ্ছে আমাদের এখানে বিজ্ঞান, তারপর হচ্ছে মানবিক, অর্থাৎ সব থেকে বেশি আসন আছে কমার্সের, তারপর হচ্ছে আমাদের এখানে বিজ্ঞান, তারপর হচ্ছে মানবিকের, ঠিক আছে? তো মানবিকের জন্য আমাদের এসএসসি মানে যেটা 22 সেশন থাকবে, অর্থাৎ এই 22 সেশনটার সাথে মিল হবে 2024 সেশন, এবং 23 সেশনের সাথে মিল হবে 2025 সেশনটা, ঠিক আছে? 22 যদি তোমার এসএসসি থাকে, তাহলে তোমার এইচএসসি হবে 24, ইউ আর সেকেন্ড টাইমার। এবং যদি 23 যদি হয় তাহলে, এবং 25 তুমি এইচএসসি, তো এটা হচ্ছে ফার্স্ট টাইমার, ঠিক আছে? তো এখানে জিপিএ 3.50, এইচএসসি 3.50, তার মানে দুইটাই তোমার এই 3.50 লাগবে, আর টোটাল হচ্ছে 7.50 হলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আরেকটা কথা বলি, মানবিকের শিক্ষার্থী অনেকে আছে ম্যাথে ভালো পারো না, ম্যাথে পারদর্শী তেমন একটা নাই, তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিলে একটু ঝামেলা হবে। তোমরা যারা ম্যাথ ভালো পারো, ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো আছে খুব ভালো পারো, তারা ভর্তি পরীক্ষা দিতে পারবা, এটা নিয়ে কোনো আফসোস নাই। আর সায়েন্সে যারা আছে তারা তো ম্যাথ অলরেডি ভালো পারো, ঠিক আছে? ব্যবসা শিক্ষা যারা হচ্ছে কমার্স বিভাগের, এখানে তাদেরও সেম 3.50 করে, টোটাল লাগবে 7.50। এন্ড সবচেয়ে বেশি যার জিপি রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের সবসময় বেশি লাগে সব জায়গাতেই, একটা কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে আমরা অটোমেটিক্যালি 22-23 পেয়ে যাই, ঠিক আছে? তো এই জিনিসটা বিজ্ঞানের জন্য 3.50, এখানে 3.50, এবং টোটাল লাগবে 8.00, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সি ইউনিটের জিপি রিকোয়ারমেন্ট গত বছর অনুযায়ী। আমার মনে হয় না এখানে কোনো কম আর সুযোগ আছে, কারণ হচ্ছে 3.50 একটা শিক্ষার্থী পাইতেই হবে। দ্যাটস ওয়াই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য 3.50 অ্যাটলিস্ট লাগেই, ঠিক আছে? এখানে একটা ইউনিট, মানে যার কারণে তার একটা ইউনিট আছে, তার নাম কি জানো? সেটা হচ্ছে D1, ঠিক আছে? সেটা হচ্ছে কি D1, মানে একটা কথা আছে না, যার কেউ নাই তার আল্লাহ তাআলা আছে, অবশ্যই। তো ওই জায়গাতে তোমার যদি জিপিএটা খুবই কম থাকে, ধরো হচ্ছে একদমই নাই, তুমি D1 এ পরীক্ষা দিতে পারবে। এবং এটা হচ্ছে স্পোর্টস সায়েন্স, একটা সাবজেক্ট একটাই অনুষদ বলা যায়, এবং এইখানে তোমার হচ্ছে 2.50 করে, এসএসসি 2.50, এইচএসসিও 2.50 সর্বনিম্ন, এবং ইন টোটাল তোমাকে পাইতে হবে 6.00। তোমার যদি এটা হয় তুমি D1 এ পরীক্ষা দিতে পারবা, এবং এখানে খেলাধুলা বিষয়ক একটা সনদ লাগবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, এবং ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তো সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তোমরা হচ্ছে এখানে পরীক্ষা সি ইউনিটে কারো কোনো প্রবলেম থাকে একটু বলো। আরেকটা কথা বলি, যে এই জায়গাতে সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা, যারা ম্যাথে ভালো পারো, ম্যাথে এক্সপার্ট, তারা ভর্তি পরীক্ষা দিবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবং এই সি ইউনিট নিয়ে, শুধু সি ইউনিট নিয়ে আমাদের একটা বেস চলমান আছে, রান করতেছি আমরা অলরেডি। তোমরা যদি চাও তোমরা আসতে পারবা, শুধু সি ইউনিট, অন্য কোন ইউনিটের না, যে সেটা না।
তো আসো এখানে মানবন্টন জিনিসটা দেখাই, তারপরে B1 আছে, তোমরা অনেকেই কোশ্চেন করতেছো B2, এটা আমরা দেখাবো, ঠিক আছে। এখন দেখো যে জিনিসটা সেটা হচ্ছে এখানে সি ইউনিটে। সি ইউনিটের 3টা বিষয় ভর্তি পরীক্ষা হয়, একটা হচ্ছে ইংরেজি বিষয়, বিশ্লেষণ দক্ষতা, সমস্যা সমাধান দক্ষতা, যেটাকে আমরা ইংলিশ, অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং বলতে পারি। তো এই জায়গায় দেখো কম্প্রিহেনশন যে জিনিসটা আছে, কম্প্রিহেনশনে মানে প্যাসেজ এটা, এবং এখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে 5টা এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 2 করে, অর্থাৎ 5 দুগুণে হচ্ছে এখানে 10 মার্কসে তোমার পরীক্ষা এখানে হবে। এন্ড দেন সেন্টেন্স কারেকশন, যেটা গ্রামার পয়েন্ট, এখানে কারেকশন বলা যায়। এখন এই কারেকশন বলতে এরকমটা না যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হবে না, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন হবে না, যত প্রকার গ্রামাটিক্যাল পয়েন্ট গুলো আছে সবগুলো কম্বিনেশন রূপই হচ্ছে সেন্টেন্স কারেকশন। তো এখানে তোমার 15টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা 1 করে, মানে 15 বুঝছো, 15টা এমসিকিউ আসবে। আর এটা হচ্ছে 2 মার্কসের, প্রত্যেকটা 2 মার্কসের প্যাসেজ থেকে তোমাকে দেওয়া হবে। এটার মার্ক হচ্ছে কত? 10। এবং দেখো সিনোনিম অ্যান্টোনিম স্পেসিফিক যারা বলে দিছে, দেখো যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের উদ্দেশ্য বলছি, ডি ইউনিট এবং সি ইউনিটের মধ্যে কিছু পার্থক্য পাবা, ঠিক আছে। যারা সি এবং ডি তে পরীক্ষা দিবা দুইটাতে কিছু কমন সাবজেক্ট পাবা, যার ফলে ডি ও প্রস্তুতি তোমার হয়ে যাচ্ছে, সি ও হয়ে যাচ্ছে। কিভাবে বলো? এখানে যে প্রবলেম সলভিং যে জিনিসটা আছে, প্রবলেম সলভিং এবং অ্যানালিটিক্যাল স্কিল, এই দুইটার কিছু কম্বিনেশন টপিক তোমার ডি ইউনিট আছে। সেটা কোনটা? আইকিউ তে। ডি ইউনিটে তোমার হচ্ছে কি আছে? আইকিউ। এই আইকিউ তে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো কিন্তু প্রবলেম সলভিং এবং হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিলের মধ্যে আছে, ঠিক আছে। তুমি কি করবা? গাণিতিক দক্ষতা করবা, পিতা পুত্র অঙ্ক করবা, ভগ্নাংশ করবা, বা ফ্র্যাকশন যেটা আমরা বলি, ঐকিক নিয়ম করবা, অনুপাত করবা, বা হচ্ছে মৌলিক সংখ্যা যেগুলো আছে, এই জিনিসগুলা কিন্তু আমার ডি ইউনিটে আইকিউ তে পড়তে হচ্ছে, আবার এখানে প্রবলেম সলভিং এও পড়তে হচ্ছে। তার মানে এই দুইটা কমন ধরো, এই দুইটা যদি ভালো করে পড়ো, ডি ইউনিটের আইকিউ ভ্যানিশ, মানে আইকিউ তোমার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে প্রবলেম সলভিং এর মধ্যে ক্রিটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং যেটা বলা হয় সেটা হচ্ছে 15, ঠিক আছে। 15, প্রত্যেকটার মার্ক হচ্ছে 2 করে, দ্যাট মিনস 30 মার্কস, মানে 2 করে প্রত্যেকটা। যেহেতু সময় সাধ্য জিনিস, কারণ প্রত্যেকটা কোশ্চেন করা হবে এবং একটু বাপরা চিন্তা জিনিস আছে, তো ওই জায়গা থেকে তারা 15টা কোশ্চেন দিছে 2 মার্কস করে, একটা পাইলেই তুমি 2 মার্কস পাবা। তারপরে সমস্যা সমাধান, যেটা হচ্ছে প্রবলেম সলভিং আমরা বলি। এই প্রবলেম সলভিং এ কিন্তু হচ্ছে আমাদের, এই দেখো এখানে বলা আছে অ্যারিথমেটিক এন্ড আদার কোয়ান্টিটিভ প্রবলেমস, মানে আমাদের হচ্ছে বীজগণিত থেকে প্রশ্ন বলতে পারো, পাটিগণিত থেকে বলতে পারো, এই যেগুলো বললাম, মানে ক্লাস 9-10 বা 6-7 যে অঙ্কগুলো আমরা পড়ে আসছি, ওই টপিক গুলাই তোমার এখানে দেখা হবে, ঠিক আছে। ভগ্নাংশ, ঐকিক নিয়ম, অনুপাত, এই জিনিসগুলা, ঠিক আছে, তোমার এখানে আসবে। 15টা কোশ্চেন, প্রত্যেকটা মার্কস 2 করে। কেন 2 করে দিচ্ছে? তার একটা রিজন হচ্ছে, একটা প্রশ্ন যখন তুমি সলভ করবা তখন অনেকটা সময় লাগবে, ওই সময়টাকে প্রাধান্য দিয়ে তারা হচ্ছে একটা প্রশ্নে 2 মার্কস দিছে, কারণ একটা স্টুডেন্টের 30টা কোশ্চেন দিলে সেটা পসিবল না, 30টা প্রশ্ন আনসার করে চলে আসে এখানে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সি ইউনিটের মানবন্টনটা। এখানে তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা মানে ম্যাথমেটিক্যাল ভালো পারলে আসো, আমি এটাই বলবো তোমাকে, ম্যাথ ভালো পারলে তুমি এখানে ঢুকো। আর ম্যাথে যদি একদমই কাছে থাকো, মাথায় যদি না ধরে অযথা তুমি এখানে দেওয়ার দরকার নেই, আমি মনে করি তুমি বি এবং ডি তে কনভার্ট হয়ে সেখানে তুমি পরীক্ষা দাও, ঠিক আছে। এই জিনিসটা চলো আমরা পরবর্তী ইউনিটে একটু দেখবো। আচ্ছা, তোমাদের বলে রাখি ভাইয়া, আমরা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করি। কাজ করতে করতে দেখা যাচ্ছে 5-6 বছর হয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটটা আছে, আমরা জানি না যে অন্য কোন প্ল্যাটফর্ম পড়ায় কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউ সি ইউনিট, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউ সি ইউনিট আমরা পড়াই, আর কেউ আছে কিনা আমার জানা নাই। যারা প্রস্তুতি বোঝাতে চায় তারা যুক্ত হতে পারো। ইতিমধ্যে যারা এলোমেলো অবস্থায় আছো, আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমরা যেটা বলছো সেটা হচ্ছে সি ইউনিটে ইংলিশ কোশ্চেন হবে কিনা। সি ইউনিটে হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল যেটা পাবা সেটা ফুললি ইংলিশ, মানে এখানে কোনো বাংলা ভার্সন নাই, কিন্তু যারা প্রবলেম সলভিং মানে সেখানে ডুয়েল ভার্সন, অর্থাৎ ইংলিশ বাংলা দুটোই থাকতে পারে, ঠিক আছে। প্রবলেম সলভিং যেটা আছে, কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল এবং ইংলিশ দুইটা ইংলিশ, এই জিনিসটা কারো কোনো কোশ্চেন তাহলে করতে পারো, আমি আনসার করবো, সমস্যা নাই, আমি আছি এখানে। ওকে ভাইয়া, তাহলে এটা হচ্ছে সিইউ সি ইউনিটের প্যাটার্নের মধ্যে যা যা পড়াবো আর কি আমাদের এটার মধ্যে আছে। ওকে ভাইয়া, এখন আসি ডি ইউনিটে। প্রিয় ভাইরা এখন খেয়াল করো, ডি ইউনিটে আসবো। ডি ইউনিটটা একটু বলে দেয় তোমাকে। ডি ইউনিটের বেলায় যে জিনিসটা করবা তোমরা, সেইটা তোমাকে একটু বলি। ডি ইউনিটের বেলায় তুমি হচ্ছে, ডি ইউনিটে পরীক্ষা হয় 3-4টা বিষয়ের উপরে। এই 4টা বিষয় তোমাকে একটু ঘুলে বলি আমি। এই 4টা বিষয় যদি কোনো শিক্ষার্থী ভালো মতো দেখতে পারো। ডি ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন। খেয়াল করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট গুলো আছে তার মধ্যে ডি ইউনিট হচ্ছে আরেকটা মানে ভাইটাল একটা ইউনিট। এই ডি ইউনিটের মধ্যে ওই সকল শিক্ষার্থীরা ভালো করতে পারবে। কি কারা? এটা হচ্ছে বিভাগ পরিবর্তন। খেয়াল করো, এটা হচ্ছে ভাইয়া বিভাগ পরিবর্তন, বিভাগ পরিবর্তন ইউনিট। এখানে মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে
এখানে আবেদন করতে বিগত বছর অর্থাৎ গত বছরের সার্কুলার অনুযায়ী, আবার বলতেছি গত বছরের সার্কুলার অনুযায়ী তোমার হচ্ছে যে যোগ্যতা লাগবে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো খেয়াল করো, গত বছর অর্থাৎ বিগত বছর গত বছরের সার্কুলার অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তারা জাস্ট মনে করো 4টা বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে কি, 1 নম্বর বিষয় হচ্ছে আমার বাংলা। কি ভাইয়া? বাংলা। তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, তুমি সায়েন্সের হও, কমার্সের হও, আর্টসের হও, যেটা হও না কেন, তোমাকে বাংলা। 2 নম্বর বিষয় হচ্ছে আমার ইংরেজি, 2 নম্বর বিষয় হচ্ছে ইংরেজি। 3 নম্বর বিষয় হচ্ছে আমার আইকিউ, যেটাকে আমরা বাংলায় বলি বিশ্লেষণ দক্ষতা। বিশ্লেষণ কি ভাইয়া? বিশ্লেষণ দক্ষতা, এটাকে আমরা সঙ্গে কি বলি? আইকিউ বলি। তাহলে এই 3টা বিষয় খেয়াল করো, এই 3টা বিষয় প্রত্যেকটা শিক্ষার্থীকে, তুমি যেই বিভাগ থেকে আসো না কেন, তোমাকে এই 3টা বিষয় অ্যান্সার করে ভালো মার্কস অর্জন করে মেরিট পজিশনে আসতে হবে। এই 3টা বিষয়। এবং 4 নাম্বার যে বিষয়টা আছে এটা হচ্ছে অপশনাল, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে জিকে থাকবে, ম্যাথ অথবা ইকোনমিক্স। এই 3টা বিষয় থাকবে। খেয়াল করো, এই 3টা হচ্ছে কম্পালসারি। তুমি যেই বিভাগ থেকে আসো না করো, তোমাকে এই 3টা অ্যান্সার করতে হবে। বাংলায় 30 মার্ক, ইংলিশে 30 মার্ক, আইকিউতে 20 মার্ক। কত হলো? 30 60, আর আইকিউতে 20, কত হলো ভাইয়া? 80 মার্ক। আর যে 20 মার্ক আছে না ভাইয়া, এই 20 মার্ক জিকে, ম্যাথ অথবা ইকোনমিক্স, এখান থেকে যে কোনো একটা অ্যান্সার করবা। তুমি যদি পারো জিকে অ্যান্সার করবা, তুমি চাইলে ম্যাথ অ্যান্সার করতে পারবা, তুমি চাইলে ইকোনমিক্স অ্যান্সার করতে পারবা। তোমার ইন্টারমিডিয়েটে ইকোনমিক্স ছিল কি ছিল না, ডাজন্ট ম্যাটার। ইন্টারমিডিয়েটে ম্যাথ ছিল কি ছিল না, ডাজন্ট ম্যাটার। ইকোনমিক্স জিকে ছিল কিনা এগুলো দেখার বিষয় না, তুমি যেটা পারো সেটা অ্যান্সার করবা। 20টা কোশ্চেন থাকবে, 20 মার্ক। তুমি যেখান থেকে যেটা, 3টা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে তোমাকে। এই 3টা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তাহলে ধরে নিলাম এই 3টা বাধ্যতামূলক, এবং এখান থেকে 20 মার্ক, টোটাল হচ্ছে কত? 100 মার্ক। 100 মার্কের মধ্যে যে শিক্ষার্থীরা ভালো করতে পারবে, যাদের পজিশন 1 থেকে 150 এর মধ্যে হবে, তারা উপমহাদেশের বিখ্যাত আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করতে পারবে। আইন বিভাগ যাদের পজিশন 1 থেকে 150, এখন 1 থেকে 150 আসতে হলে তাকে কত মার্কস নিতে হবে? অ্যাটলিস্ট তাকে 90+ নাম্বার পেতে হবে, অর্থাৎ 110 এর মধ্যে তাকে 90 এর উপরে নাম্বার তাকে পেয়ে 1 থেকে 150 এর মধ্যে থাকতে হবে। তাহলে সে কিভাবে আইন পাবে? শর্ত আরেকটা আছে ভাইয়া। শর্ত কি? শর্ত হচ্ছে তোমার এইচএসসি তে ইংলিশে A- লাগবে, তাহলে তুমি কি পাবা? ল নিয়ে পড়তে পারবা। এখন তুমি এইচএসসি তে A- না থাকলেও তুমি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, কিন্তু ল পাওয়ার জন্য তোমাকে A- লাগবে। বুঝতে পারছি ভাই তোমাদেরকে? মানে তোমার A- শর্ত হচ্ছে A- পাইলে তুমি ল পাওয়ার জন্য সহজ হবে। বা তুমি যদি A- না পাও, ইংলিশে B পেয়েছ বা C পেয়েছ, কোনো সমস্যা নাই, তারপর তুমি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, ল ছাড়া বাকি সাবজেক্ট গুলো পড়তে পারবা। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো যে সাবজেক্ট গুলো আমরা বলে থাকি আর কি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাংবাদিকতা, পুলিশ সায়েন্স, যে সাবজেক্ট গুলো মানে আমরা ভালো চোখে দেখি, ভালো মনে করি আর কি, সেই সকল সাবজেক্ট গুলো এই ডিএড এর মধ্যে আছে। এখানে বিশেষ করে সায়েন্সের জন্য আলাদা একটা সুবিধা আছে, এদের মেরিট পজিশন দূরে হলে দেখা যাচ্ছে সাবজেক্টটা পেয়ে যাচ্ছে। তাহলে এই 4টা বিষয় বললাম। আবেদন যোগ্যতায় আসি ভাই। আবেদন যোগ্যতায় এখন একটা আবেদন যোগ্যতা আসবো। আবেদন যোগ্যতা কতটুকু লাগবে? আবেদন যোগ্যতা আসি। দেখো খেয়াল করো, আবেদন যোগ্যতা মানে ডি ইউনিটে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার হচ্ছে কতটুকু যোগ্যতা লাগবে। দেখো, তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও, তুমি যেই বিভাগে মানবিক, বা তুমি বাণিজ্য হও, হ্যাঁ বাণিজ্য হও, অথবা বিজ্ঞান হও, যে কোনো বিষয়ের শিক্ষার্থী হও না কেন, তোমাকে অ্যাটলিস্ট 3.50 লাগবে। 3.50 লাগবে। আবার এইখানেও 3.50 লাগবে। কিন্তু খেয়াল করো, গত বছর যেটা ছিল এটাতে এখানে ব্যতিক্রম হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? গত বছর ছিল ব্যতিক্রম, এখানে 4 হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? গত বছর ছিল 4। কারণ কি? কারণ গত বছর রেজাল্ট ভালো ছিল। আবার বলে দিচ্ছি ভাই, খেয়াল করো, এখানে কি ছিল ভাইয়া? এখানে গত বছর ছিল 4, মানে 4 ছাড়া সে আবেদন করতে পারে নাই। এখানে ছিল 4 মানে 4 পয়েন্ট পাইতে হবে, এখানে সে 4 পয়েন্ট পাইতে হবে, তারপর সে আবেদন করতে পারবে। বুঝতে পারছো ভাইরা? এখন দেখো, বাণিজ্য বিভাগও কি 4 পয়েন্ট লাগে, 4 পয়েন্ট
বিজ্ঞান বিভাগও 4 পয়েন্ট, এটা তো 4 পয়েন্ট, টোটাল হচ্ছে 8 পয়েন্ট লাগবে, তাহলে সে আবেদন করতে পারবে, তাহলে সে আবেদন করতে পারবে। বুঝতে পারছো ভাইরা? ভাইরা দেখো এটা সম্মত, দেখো তো একটু চেক করতো 3.5 রাখি, ওকে এটা 3.50 হবে, সরি 3.50 বা টোটাল হবে 8, টোটাল হবে 8, এটা হবে 3.50 সবগুলো 3.50 কিন্তু তোমার টোটাল যোগফল 8 পয়েন্ট হইতে হবে। গত বছর 7.50 আবেদন করতে পারছে, বাট এবার মানে গত বছর আগের বছর আর কি, বাট গত বছর যেটা হয়েছে রেজাল্ট পরিবর্তন হওয়ার কারণে তোমার হচ্ছে এখানে গত বছর রেজাল্ট পরিবর্তন হওয়ার কারণে 8 পয়েন্ট মানে তোমার হচ্ছে 0.50 বাড়াই দিয়েছে, বুঝছো? এটা ঠিক রাখছে, 3.50 থাকলে আবেদন করা যাচ্ছে, টোটাল পয়েন্ট হচ্ছে 8, টোটাল পয়েন্টটা 8, এবং এই বছর সম্ভাবনা বা আশা করা যায় এটা পরিবর্তন হইতে পারে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ গত বছর রেজাল্ট ভালো হওয়ার কারণে এখানে রিকোয়ারমেন্ট বাড়াই দিয়েছিল, এবছর রেজাল্ট ডাউন হওয়ার কারণে অবশ্যই কমিয়ে দেওয়ার কথা, কমিয়ে দেওয়ার কথা। কমিয়ে দেওয়ার, এখন বলো ভাই তোমাদের প্রশ্নগুলো বলো, ভাইয়া তোমাদের প্রশ্নগুলো বলো। এখন B1 B2 দুটো দেখাই, B1 B2, আচ্ছা দেখো খেয়াল করো ভাইয়া, আমি তোমাদের B1 B2 দেখাই। আচ্ছা B1 আচ্ছা B2, আচ্ছা খেয়াল করো এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে, বি ইউনিটে আবেদন করতে লেখা আছে, হ্যাঁ বি ইউনিটে আবেদন করতে, খেয়াল করো বি ইউনিটে আবেদন করতে যে যোগ্যতা লাগছে B1 বা B2 আবেদন করতে সেম যোগ্যতা, মানে বি ইউনিটে আবেদন করতে যে রিকোয়ারমেন্ট লাগছে সেম রিকোয়ারমেন্ট B1 B2 তে অ্যাপ্লাই হবে। এখন B2 তে কি কি সাবজেক্টে পরীক্ষা হবে? B2 তে সাবজেক্ট হচ্ছে কি কি সাবজেক্টে পরীক্ষা হয়? 1 নম্বর হচ্ছে বাংলা, 2 নম্বর হচ্ছে ইংরেজি, 3 নম্বর দেখো বাংলা ইংরেজি কম্পালসারি মানে বাধ্যতামূলক লাগাইতে হবে, বাংলা ইংলিশ বাধ্যতামূলক। আর তোমার হচ্ছে এখানে আরবি থাকবে, আরবি, সাধারণ জ্ঞান, পালি অথবা ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা, এই 4টা বিষয় থাকবে। এই 4টা থেকে খেয়াল করো, এই 4টা থেকে তোমাকে দেখাইতে হবে 2টা, কয়টা? 2টা, অর্থাৎ আরবি দেখাইলে 20 মার্ক, সাধারণ জ্ঞান দেখাইলে 20 মার্ক, 20 20 40, 20 কত? 40 মার্কস, অর্থাৎ এখানে 30 30 60, বাংলায় 30, ইংলিশে 20 60, এবং আরবি দেখাইলে তুমি 20, এবং এখান থেকে অথবা সাধারণ দেখাইলে 20 কত? 40 আর 60 কত? 100 নাম্বার। এই হচ্ছে B2 সিলেবাস। আর B2 তে চান্স পাওয়ার পরে তুমি যেই সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করতে পারবা সেটা হচ্ছে আরবি, ইসলামিক স্টাডিজ অথবা পালি, আরবি, ইসলামিক স্টাডিজ অথবা পালি, তুমি এই 3টা বিষয় নিয়ে পড়তে পারবা চান্স পাওয়ার পরে, বা চান্স পাওয়ার আগে তোমাকে এই সাবজেক্ট গুলো পরীক্ষা দিতে হবে। হয় আরবি মানে বাংলা ইংলিশ কম্পালসারি, তোমাকে আরবি, সাধারণ জ্ঞান, অথবা তোমার হচ্ছে পালি অথবা ইসলামিক স্টাডিজ, এখান থেকে 4টা থেকে যে কোনো 2টা অ্যান্সার করতে হবে, 2টা। তুমি যদি আরবি নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই আরবি অ্যান্সার করতে হবে, আরবি নিয়ে যারা পড়তে চাও তাদেরকে অবশ্যই আরবি অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা আসো তোমাদের আরেকটা জিনিস সেটা জানতে চাচ্ছ, সেটা হচ্ছে যে B1 অথবা D1, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনটা ক্লিয়ার করি আমরা, B1 এবং অথবা D1। দেখো একটু খেয়াল করে, এখানে ধর হচ্ছে আমরা দেখলাম সেটা হচ্ছে B1 প্লাস হচ্ছে D1। তো B1 এ সেম তোমরা সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবা, এবং হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট সে আগের মতোই, ঠিক আছে? ধরো যারা মানবিক আছো তোমরাও পরীক্ষা দিতে পারবা। মানবিকের জন্য 3.00 প্লাস 3.00 টোটাল হচ্ছে 7.00 লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে মানবিকের জন্য। তারপর হচ্ছে ধরো বিজ্ঞান, ঠিক আছে? ধরো হচ্ছে বিজ্ঞান অথবা কমার্স, হ্যাঁ বিজ্ঞান অথবা ধরো হচ্ছে কমার্সের জন্য এটা হচ্ছে 3.50, এখানেও তোমার হচ্ছে 3.50, টোটাল লাগবে হচ্ছে 7.50 এটা। এখন এই B1 এ কি কি আছে আরেকটু বলি, B1 এর যে কত নম্বরে ভর্তি পরীক্ষা হয় সেটা একটু বলি। দেখো B1 এ আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, মানে এমসিকিউ পরীক্ষা। এই জায়গাতে ধর হচ্ছে বাংলা, একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি বাংলা। এই বাংলাতে তোমার হচ্ছে মার্কস আসবে তোমার হচ্ছে 25, ঠিক আছে? বাংলাতে হচ্ছে 25, এবং এখানে ইংলিশ হচ্ছে 25, ইংলিশ যে সাবজেক্টটা আছে এটা তো আসবে তোমার 25টা এমসিকিউ। এবং এখানে লাস্টে যেটা সেটা হচ্ছে জিকে, অর্থাৎ জিকে বা সাধারণ জ্ঞান যেটা আছে, এখানে জিকে আসবে 50টা,
খেয়াল করছো? তার মানে একটু খেয়াল করো, এই জায়গাতে আমরা B1 যারা ভর্তি পরীক্ষা দিব, এখন B1 ইউনিটে কি আছে এখানে? এখানে যারা হচ্ছে নৃত্য করতে পারো বা হচ্ছে গান গাইতে পারো বা হচ্ছে ধরো যে আর্ট করতে পারো, ঠিক আছে, সঙ্গীত, যেটা আমরা সঙ্গীত বলতে পারি, ফাইন আর্টস বলতে পারি, চারু ও কারুকলা বলি আমরা, তিনটা বিষয় এখানে আছে, সঙ্গীত, চারু ও কারুকলা, তারপর হচ্ছে তোমার ফাইন আর্টস যেটা আমরা বলতে পারি। তো এখানে বাংলা 25টা প্রশ্ন আসবে এবং হচ্ছে ইংলিশে আসবে 25টা প্রশ্ন, এন্ড জিকে তে আসবে 50টা প্রশ্ন। এই টোটাল হচ্ছে 100, ঠিক আছে, টোটাল 100, এবং জিপিএ মার্ক 10 করে। এই বছরে জিপিএ এর উপরে কোনো ধরনের নাম্বার হয় কিনা সেটা বলেন, কারণ গত বছর নতুন করে হয়েছে যেটা, যার জিপিএ যেরকম ওরকম, ধরো হচ্ছে জিপিএ টোটাল হচ্ছে 10 মার্ক, 10 মার্কস, ঠিক আছে। তোমার যদি এসএসসি তে যদি 3.50 থাকে তাহলে তুমি 3.50 পাইছো। এসএসসি তে ধরো তোমার যদি 3.50 থাকে, এখন দুটো যোগ করো, যা হয় সেটা হচ্ছে তোমার 10 এর মধ্যে জিপিএ মার্ক, ঠিক আছে। এটা হচ্ছে 10 এর মধ্যে তোমার জিপিএ মার্ক। তো B1 টা ক্লিয়ার করি, অনেকে কোশ্চেন করছো, বাকি যাদের কোশ্চেন বাদ পড়ছে সেটাও দেখে উত্তর করে দেবো, সমস্যা নাই। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা। এবং এখানে তোমাদের টোটাল আসন যেটা বলতেছো সেটা হচ্ছে 125টা আসন আছে, এখানে টোটাল আসন আছে 125টা, ঠিক আছে, টোটাল আসন হচ্ছে 125টা। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করো, সমস্যা নাই। তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার হতে পারলাম। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস, ব্যবহারিক পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা আমরা বলি, এই ব্যবহারিক পরীক্ষার মার্কস হচ্ছে 20, এই ব্যবহারিক পরীক্ষার মার্কস হচ্ছে 20। তাহলে এই কথাটাকে আমি আরেকটু সামারি করি। B1 এ সবাই পরীক্ষা দিতে পারবা, মানবিকের জন্য এটা লাগবে, বিজ্ঞান ও কমার্সের জন্য এই পয়েন্টটা তোমার লাগবে, ঠিক আছে। দেন এখানে বাংলাতে 25, ইংলিশে 25 এবং হচ্ছে জিকে তে 50, এটা হলো আমার সাবজেক্ট ভিত্তিক মার্কিং। এন্ড এখানে 125টা আসন আছে, টোটাল আসন 125, এবং এই জায়গায় 20 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন প্র্যাকটিক্যালে কি হবে? প্র্যাকটিক্যালে তুমি হচ্ছে গান গাইতে হবে, তোমাকে গান গাইতে দিবে, অনেকগুলো স্টুডেন্ট বসে থাকবে, টিচাররা তোমাকে গান গাইতে দিবে। তুমি আর্ট করতে পারো, আর্ট করতে দিবে। তুমি নাচ করতে পারো, তোমাকে নাচ করতে পারে। তুমি যদি ওইখানে পরিবেশনটা সুন্দর মতন হয়, ভালো করে ই করতে পারো, তাহলে তুমি পাস করবা। আর পাস করলে তুমি এখানে B1 এ চান্স পাই যাবে। B2 অলরেডি শেষ, এখন আসো D1 এ, ঠিক আছে। D1 আসো, আমরা D1 টা একটু কষ্ট করে দেখবো। চলো D1 টা দেখি, আমরা D1 এ আসি। এখন আসো D1, এই D1 টাকে আমরা বলতে পারি স্পোর্টস সায়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস সায়েন্স, ঠিক আছে। এবং এই জায়গাতে ভর্তি পরীক্ষা দিতে পারে সবাই, অল ইউনিট বা অল গ্রুপ সবাই দিতে পারে। জিপিএ মার্কের মধ্যে আমার এসএসসি, তুমি যে কোনো বিভাগ থেকে আসো না কেন, তুমি সায়েন্স আর্টস কমার্স যেখান থেকে আসো, এসএসসি তে তোমার পয়েন্ট লাগবে সর্বনিম্ন সেটা হচ্ছে 2.50, এবং এইচএসসি তে তোমার পয়েন্ট লাগবে সর্বনিম্ন 2.50। এবং ইন টোটাল কথা যদি আমরা বলি, ইন টোটাল আমার লাগবে হচ্ছে এখানে 6.00, ঠিক আছে, 6.00 তোমার লাগবে, 6.00। তোমার যদি এটা হয় তাহলে D1 এ পরীক্ষা দিতে পারবে। আরেকটা কথা শোনো, এই জায়গাতে আরেকটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, যে এখানে একটা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটের মধ্যে নাম্বার আছে, একটা সার্টিফিকেট লাগবে। কি সার্টিফিকেট? সেটা হচ্ছে খেলাধুলা, একটা সনদ বা সার্টিফিকেট বা একটা সনদ, খেলাধুলা বিষয়ক। তুমি যে খেলাধুলা করছো কলেজে বা কোনো একটা বিকেএসপি যারা থাকে, তারা বেশি এখানে চান্স পাওয়ার একটা সম্ভাবনা সব থেকে বেশি থাকে, তাদের আসনটা বেশি থাকে, বুঝছো? এটা থাকে D1 এ। হ্যাঁ, D1 টা বলেন, এই তো ভাই D1ই বলতেছি, D1 টাই বলতেছি ভাইয়া। হ্যাঁ, দেখো একটু কষ্ট করে। তাহলে এখানে D1 এর মধ্যে আমরা এসএসসি পাইলাম, এসএসসি পাইলাম, এবং এখানে সার্টিফিকেট একটা আমার লাগবে। এবং এখানে আসো, আমাদের পরীক্ষার বিষয় কি কি? এখানে পরীক্ষার বিষয় হচ্ছে আমাদের এখানে বাংলা। দেখো, পরীক্ষার বিষয় হচ্ছে আমাদের এখানে বাংলা। এখানে বাংলাতে মার্কস আসবে আমার 35, ঠিক আছে, 35, বাংলাতে 35। হ্যাঁ, এবং এইগুলো পরীক্ষা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। ধরো হচ্ছে এগুলো কিন্তু বাইরে হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, এগুলো কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে। আমি আবারও বলি, ধরো হচ্ছে B1 যারা অ্যাপ্লাই করবা, বা হচ্ছে B2 অথবা হচ্ছে D1, এই তিনটা ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। আর বাকি যেগুলো ইউনিট আছে, A ইউনিট, B ইউনিট, C ইউনিট অথবা ধরো হচ্ছে D ইউনিট, সেটা বিভাগীয়, যেগুলো তারা সিলেক্ট করছে, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে, দ্যাটস ইট। এই জিনিসটা, তার মানে বাংলাতে 35 মার্কস আমার এখানে আসবে। তারপর আসো ইংলিশটা আসো। হ্যাঁ, ইংলিশে আমার মার্কস থাকবে হচ্ছে 30 মার্ক, 30। আর জিকে তে থাকবে আমার 35। তার মানে ধরে নিচ্ছি আমরা বাংলাতে 35, জিকে তে 35, টোটাল কত হলো বলতো? টোটাল হলো 70 প্লাস ইংলিশে 30, এই হচ্ছে আমাদের 100 মার্ক, এই হচ্ছে 100 মার্কস। এটা হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ, সাবজেক্ট ভিত্তিক জিনিসটা। এখন আসো ব্যবহারিক বা প্র্যাকটিক্যালে তোমার মার্কস হচ্ছে 30, কত? 30 মার্কস।
এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কি কি হবে, আমাদের এখানে সেন্ট্রাল ফিল্ড আছে। তো এই সেন্ট্রাল ফিল্ডের মধ্যে তোমাকে দৌড় দেওয়া, লং জাম্প বা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, তুমি যে খেলায় পারদর্শী, এক্সপার্ট এড অথবা গুড এড, ওই খেলাটা তোমাকে এখানে দেখাইতে হবে। এবং সার্টিফিকেটের উপর একটা মার্ক আছে, ঠিক আছে? তোমার সার্টিফিকেট কিন্তু 100% লাগবে। সার্টিফিকেট না থাকলে তাহলে তুমি ফেল, তুমি এটা দেওয়ার দরকার নেই। সার্টিফিকেট মাস্ট লাগবে, বুঝছো? এই হচ্ছে মূলত বিষয়টা। কারো কোনো কোশ্চেন থাকলে এখনো করতে পারবা। এখানে পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 35। 35-এ পাস মার্কস। আসলে পাস মার্ক করে তো আসলে তুমি চান্স পাবা না। হ্যাঁ, পাস মার্ক জাস্ট একটা ইস্যু যে এততে পাস, কিন্তু পাস মার্ক করে কি ধরো 40-এ পাস, 35-এ পাস, পাস মার্ক একটা ইস্যু যে এতটাই পাস হয়েছে স্টুডেন্টরা, মানে জয়ী হয়েছে, তার নামটা হয়তো থাকবে, কিন্তু পাস করলে আমার চান্স হবে না। আমাকে করতে হবে টপ স্কোর করা, ঠিক আছে? টপ স্কোর করতে হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন করো? ল পেতে ভর্তি করে ইংরেজিতে কমপক্ষে কত নম্বর পেতে হবে ভাইয়া? ল পেতে অবশ্যই তোমাকে A- পাইতে হবে। এসএসসি এইচএসসি দুটো থাকতে হবে, দুইটাতেই, একটাতে না, দুইটাতে। এসএসসি তেও প্লাস এইচএসসি, এই দুইটাতেই তোমার হচ্ছে A- থাকতে হবে মাস্ট। তুমি যদি A- না পাও তাহলে কিছুই হবে না। ধরো হচ্ছে A+ পাই, দুইটাতে A+, জিপিএ 5 পাইছো, বাট ইংলিশে তুমি A- হবে না। এই জিনিসটা বি ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে স্যার, কাইন্ডলি একটু বলিয়ে না। বি ইউনিটে তুমি অনেকগুলো সাবজেক্ট পাবা। বাংলা পাবা, ইংলিশ পাবা, IER পাবা, বাংলাদেশ স্টাডিজ পাবা, তারপরে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার পাবা। এই সাবজেক্টগুলো IML আছে, এই সাবজেক্টগুলো বি ইউনিট তুমি পাবা, ঠিক আছে? বি ইউনিট। আর কারো কোনো কোশ্চেন? ভাই এ ইউনিটের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু বলেন। আচ্ছা, এ ইউনিটের কোশ্চেন প্যাটার্ন দেখো, বাংলা ইংলিশ যেটা আমরা বলি, বাংলার জন্য এ ইউনিটের কিন্তু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তো সায়েন্সের স্টুডেন্টরা মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো নিয়ে পড়ে থাকে মূলত, কিন্তু তারা বাংলা ইংলিশ পড়তে যায় না। এখানে কিন্তু বাংলাতে তোমার মার্কস আছে, কথাটা মনে রাখো, ঠিক আছে? এখানে বাংলাতে তোমার মার্কস হচ্ছে 10 মার্কস হচ্ছে বাংলাতে, এবং ইংলিশে হচ্ছে এখানে 15 মার্কস। ইংলিশে হচ্ছে আমার এখানে কত? ইংলিশ হচ্ছে 15, মানে 15 মার্কস, তার মানে হচ্ছে 25, টোটাল হচ্ছে কত? 25, ঠিক আছে? এখন প্রশ্ন প্যাটার্নে গত বছর যেটা হয়েছে, তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে বুট যে পড়াগুলা পড়ে আসছো, ওই বুট গুলা খুব ভালো করে দেখতে হবে। মানে যে বুট বইয়ে যে টপিক গুলা ছিল, ঠিক আছে? ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, যারা ম্যাথ, এখানে দুইটা, তোমার হচ্ছে বায়োলজি অথবা ধরো হচ্ছে ম্যাথ, তুমি এখানে যে কোনো একটাতে দিতে পারবা, ঠিক আছে? দিতে পারবা। সি ইউনিটের ডি ইউনিটের পয়েন্ট কত লাগবে ভাইয়া? এটা তো অলরেডি বলছে, এটা তো অলরেডি বলা হয়েছে ভাইয়া। সি ইউনিটের ডি ইউনিটে 3.50 করে লাগবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে তোমরা যে কাজটা করবা, যে এখন তো সবকিছু বুঝতে পারছো, রেজাল্ট যেহেতু সবার একটু আসছে, তো আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমার এন্ড ফার্স্ট টাইমার দুই গ্রুপ স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দিবে, যার ফলে প্রতিযোগিতা হবে অন্যরকম। তো যারা ফার্স্ট টাইমার আছো, তোমরাও খুব পরিশ্রম করো। সেকেন্ড টাইমার তোমরা অলরেডি পরিশ্রম করতেছো, এখন রানিং আছো, তো চেষ্টা করবা নিজের অভিজ্ঞতা দিয়ে সর্বোচ্চ একটা স্কোর করে যেন আমি ওই আসনটা পাই। এবং এটা একটাবারের জন্য মাথায় নিয়ে আসা যাবে না। আর মাইন্ড সেট আপ একটা জিনিস আছে, বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটার জন্য অনেকে আমরা ছিটকে পড়ি। আমার অনেক শিক্ষার্থী দেখবা, তুমি দেখবা যে যারা হচ্ছে অনেক ভালো মার্কস করছে, এসএসসি তে, এসএসসি দুইটাতে জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 বলা যায়, সবকিছুতে 100%, বাট পরীক্ষা সে চান্স পায় না। এরকম স্টুডেন্ট তুমি দেখবা। পাশাপাশি পাবে যারা শুধু তোমার যে মার্কসটা থাকলে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো, ওইটা দিয়েও চান্স পাইছে। তার মানে বাস্তবতা চিত্র দুইটা, ভালো মার্কস পেয়েও চান্স পায় না, খুব বাজে একটা রেজাল্ট করেও চান্স পায়, শুধু অ্যাপ্লিকেশন করার মতো এবিলিটি। এখানে সবচেয়ে জিনিসটা হচ্ছে পরিশ্রম। এই যে এইটা তুমি এখন যা করবা, তোমার রেজাল্ট কি আসছে এটা বাদ দাও, এটা জাস্ট হচ্ছে কোথাও একটা যাওয়ার জন্য একটা সার্টিফিকেট, মানে আমার এটা আছে, আমাকে নিতে পারেন আপনি, অ্যাপ্লিকেশন একটা রিকোয়ারমেন্ট। বাট মূল কথা কিন্তু তোমার ভর্তি পরীক্ষা করতে হবে। এখন যারা প্লাস পাইছো, তার মানে এই জিনিসটা এরকম না, পাইছো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, তুমি প্লাস পয়েন্ট পাইছো, বা হচ্ছে তোমার এটা প্লাস পয়েন্ট, বাট তোমার কিন্তু এখন পরিশ্রমটা করতে হবে। এখন এই যে পরিশ্রমটা জিনিসটা, এবং এইখানে একটা জিনিস হচ্ছে ধৈর্য। পরিশ্রম আর একটা হচ্ছে ধৈর্য, এই দুইটা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও খুব মারাত্মক লেভেলের তোমার জিপিএ আসার কারণেও এই দুইটা না থাকা সত্ত্বেও অ্যাডমিশন চান্স পাবে না। আবার অনেকে দেখবা 3.50 পাইছে, দেখো 3.50 পাইছে একটা স্টুডেন্ট, সে এমন লেভেলের পরিশ্রম করতেছে, টপে থাকবে। তো চিত্র দুইটাই, তুমি যা পাইছো এটা নিয়ে শুক্রিয়া করে অ্যাপ্লিকেশন করার মতো তোমার পয়েন্ট থাকলে শুরু করো ভাইয়া, এটা আমরা বলবো।
ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাইছে তোমরা জিজ্ঞেস করে দেখবা, বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা জিনিস দেখবা। এক, হয়তো জিপিএটা কম, মানে অনেকে এরকম আছে না ভালো পড়াশোনা করেও জিপিএ কম আসে, এরকম কিন্তু অনেক ভুরি ভুরি অনেক আছে, অনেক ভালো পড়াশোনা করছে, সুপার স্পেশাল পড়াশোনা করছে, মার্কস কম, এটা মাঝে মধ্যে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু চান্স পাইছে। মাথায় থাকলে তুমি চান্স পাবা, মাথায় না থাকলে রেজাল্ট জিপিএ 5 দিয়েও কিছুই হবে না, এই জিনিসটা বুঝছো। সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু বলেন ভাইয়া। সেকেন্ড টাইমারদের নিয়ে তোমাদের সেই অনেক আগে থেকেই মূলত বলে আসতে, সেকেন্ড টাইমার তোমরা যারা আছো তোমাদের প্রতি তোমরা কিন্তু ওদের চেয়ে একটু এগিয়ে আছো, এটা তোমাদের মানতে হবে এটা। কারণ যারা ফার্স্ট টাইমার আছো তারা এখনো কিন্তু সিলেবাস তাদের কমপ্লিট হয় নাই, কিন্তু যারা সেকেন্ড টাইমার তোমাদের কিন্তু যে পড়াগুলা আগেও পড়ছো এখন পড়তেছো, তার মানে কিন্তু তোমাদের কিন্তু ইশারা করা আছে বা টাচ করা আছে। কিন্তু ফার্স্ট টাইমে ওদের কথা চিন্তা করো, ওরা কি করবে এখন, ওরা কিন্তু এখনো কমপ্লিট করতে পারে নাই, তারা কিন্তু পরিশ্রম করতেছে, অনেক ভালোভাবে পরিশ্রম করতেছে। এখন তারা চেষ্টা করবে এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা, এটা 100%। সেকেন্ড টাইমার তোমরা যারা আছো তোমরা অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো, এটা সবাই জানো। সেকেন্ড টাইমার যারা অনেক দিক থেকে তোমরা জাস্ট তোমাদের ধারাটা ধরে রাখো যে চান্স পাইছো। এবং তোমাদের আরেকটা মাইনাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টের পাশাপাশি মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি -3। তোমাদের কিন্তু -3, ফার্স্ট টাইমারদের একটা মার্কস কাটা যাবে না, কিন্তু ওদের জন্য -3 কাটা যাবে, মানে যারা সেকেন্ড টাইমার। সো মন দিয়ে পড়বা, খুব ভালো করে পড়বা। আর এটা জিপিএ থেকে কাটা যাবে না, এটা ভ্রান্ত একটা ধারণা যে জিপিএ থেকে আমার মার্কিংটা কাটা যায়। অনেকে এটা মনে করো যে জিপিএ আমার এত আছে, এখান থেকে 3 পয়েন্ট চলে গেল, এত জিনিসটা ওরকম না। টোটাল যে নাম্বারটা আছে, টোটাল নাম্বার থেকে তোমার মাইনাস, এটা পরীক্ষা দেওয়ার পরে যে মার্কস তুমি পাবা সেখান থেকে তুমি এটা করতে পারবা। ঠিক আছে, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবার উদ্দেশ্যে একটা কথাই, তোমরা তোমাদের সর্বোচ্চটা দাও, যে যেখানে আছো খুব ভালো করে পড়ো, যতটুকু পড়বা মন দিয়ে পড়বা। এমনটা না যে কি বলে সিলি পড়ার দরকার নেই, খুব ভালো করে পড়বা যেন তোমাদের চান্সটা হয়ে যায়। ঠিক আছে, এখন এখানে জিনিসটা হচ্ছে মেধা, এবং এখানে জিনিসটা হচ্ছে পরিশ্রম, এখানে জিনিসটা হচ্ছে ডেডিকেশন এবং ধৈর্য। এই কয়েকটা জিনিস থাকলে তুমি সাকসেসফুল। তবে আমি যেটা কথা বলি মনে রাখবা, সময় কম, কিন্তু এই কম সময়ের মধ্যে যে শিক্ষার্থীরা ডেডিকেশন দিয়ে পড়তে পারবে, মানে মনোযোগ ধরে রাখতে পারবে, তাদের দ্বারা সম্ভব। কেন সম্ভব? কারণ সময় যেহেতু কম, অনেক শিক্ষার্থীরা ঘাবড়ে চলে যাবে, যা এইবার হবে না, আগামীবার ট্রাই করবো, এই তারাই বিপদটা করবে। অনেক শিক্ষার্থী এখনো মানে বুঝতে পারতেছে না সে কিভাবে পড়বে, কোন টপিক পড়বে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিশনের সিলেবাসটা অনেক বড়, তুমি 4 মাস সময় তো তুমি শেষ করতে পারবে না। সেই সিলেবাসটা তোমাকে 3 মাসের মধ্যে শেষ করতে হবে, এবং এই 3 মাসের মধ্যে তোমাকে রিভিশন দিয়ে এক্সাম দিয়ে নিজেকে ফিট করতে হবে। এখন কি করতে হবে? এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন টপিক পড়বো, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কোন টপিক বাদ দিয়ে পড়বো। কারণ অসীম সিলেবাস, এখান থেকে সসীম করতে হবে কোন টপিক পড়বো। বিগত বছর যারা আমাদের পেট বিজয় শিক্ষার্থীদের আমরা বলে দিচ্ছি যে এই টপিক থেকে পড়বা, প্রত্যেকটা দিন বলে দিই, ক্লাস শুরু হওয়ার আগেই বলে যে এই টপিকটা পড়বা, এই টপিকটা গুরুত্বপূর্ণ, এই টপিক থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ওদেরকে স্পষ্ট করে বলে দিই, ওদের বলে দেয় যে টপিকটা পড়বা, ক্লাস শুরু হওয়ার মানে শুরু হবে টপিকগুলো এখানে লেখা থাকে, বলে দেয় টপিকটা পড়ো, এই টপিকটা পড়বা। মানে ক্লাসে যেদিন যে টপিক পড়াই ওই টপিকের মধ্যে যে টপিকগুলো টপিকতে বেশি আসে সেগুলো মানে লাইন টু লাইন ধরে বলে দিই, ক্লাসের মধ্যে 3-4 বার করে বলে দিই এগুলোতে আসবে, এগুলো থেকে কোশ্চেন আসবে। তো যারা প্রস্তুতি এখনো বুঝাতে পারো নাই, তারা আমাদের লাস্ট একর বেচ, এরপর আর কোনো বেচ আসবে না, মানে ড্রিম বেচ আসবে না, এবার অ্যাডমিশনের জন্য সর্বশেষ বেচ, এটা আমাদের বেচ আসবে, মানে এটা শেষ বেচ। তারা যুক্ত হতে চাও তারা যুক্ত হইতে পারবা। আর মনে রাখবা, লাস্ট একবার ধরে রাখবা, নিজেকে একবার মুক্ত রাখবা, শেষ পর্যন্ত লেগে থাকবা। মানে এই যুদ্ধ, এই যে কলমের যুদ্ধ, এই যে মেধার যুদ্ধ যেটা আছে, এটাতে জয় হওয়ার জন্য তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে। মানে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে। যদি থাকতে পারো তাহলে তুমি জয় ছিনিয়ে আসতে পারো, কোনো না কিছু তুমি পাবা, কিছু না কিছু তুমি অবশ্যই পাবা। হতাশ হবে না, আজকে পারো নাই কালকে পারবা, এই বিশ্বাসটুকু মনের মধ্যে নিয়ে চেষ্টা করবা। আর সৃষ্টিকর্তা উনি সবসময় তোমাকে দেখেন, কে কতটুকু পরিশ্রম করছেন, কে কতটুকু অবহেলা করছেন, কে কতটুকু পাওয়ার যোগ্য, উনি অবশ্যই এগুলো পর্যবেক্ষণ করতেছেন, অবজারভেশন করতেছেন। তুমি তোমার নিজের বেস্টটা দিয়ে যাও, সর্বোচ্চটা দিয়ে যাও, সৃষ্টিকর্তার দিকে প্রার্থনা করো, দোয়া করো, দেখবা হয়ে গেছে। এই কম সময়ের মধ্যে সম্ভব। অনেক শিক্ষার্থী লাস্ট 1 মাসে পড়াশোনা করে চান্স পেয়ে যায়, এরকম অহরহ ইতিহাস আছে। আর তোমার হাতে 3 মাস সময়, 3 মাস সময়, মানে 75 দিন সময় প্রায় আছে, এই সময়টাকে কাজে লাগাও। এখনো ধরো হচ্ছে যাদের একদমই জিরো, তোমরা অনেকেই এখানে আছো যারা হচ্ছে যে রেজাল্টের পরে শুরু করবো এরকম কিন্তু অনেকে ধারণা ছিল যে রেজাল্টটা দিক তারপরে শুরু করি। ঠিক আছে, অনেকেই ভাবছো যে হয়তো রেজাল্ট খারাপ হবে বা এরকম হবে, যাই হোক। তো এখনো তোমার সময় আছে। কেন? কারণ অক্টোবর মাস এখন রানিং, ধরো হচ্ছে অক্টোবর মাস যাচ্ছে, এখন জানুয়ারিতে ভর্তি পরীক্ষা, মানে তারা ডেট দিছে জানুয়ারিতে, অর্থাৎ জানুয়ারি 2 তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরু।
তার মানে জানুয়ারি তুমি পারতেছো না, ডিসেম্বর হচ্ছে তোমার লাস্ট মান্থ এই যে রিডিং করার, ঠিক আছে? ডিসেম্বর, তার মানে হচ্ছে তুমি এখনো কিন্তু অনেকটা সময় পাচ্ছ। আমরা যখন এইচএসসি দিতাম বা হচ্ছে এসএসসি পরীক্ষা দিতাম, 60 দিনের একটা প্রস্তুতির জন্য একটা বই বের হইতো, টেস্ট পেপার যেটা আমরা বলতে পারি, ঠিক আছে? তুমি সেখান থেকে আরো বেশি সময় পাচ্ছ। নভেম্বর পুরা মাস, ডিসেম্বরও পুরা মাসটাই পাচ্ছ, এবং এই জায়গাতে তুমি অক্টোবরও পাচ্ছ। তার মানে ধরে নিতে পারো 60-60, 30-30-60 এন্ড দেন 15, কত হলো তাহলে 75 দিন। 75 দিন তুমি পাচ্ছ তোমার হাতের মধ্যে। এই 75 দিনকে তুমি যে ডিভাইডেডটা করবা, ধর হচ্ছে এখানে 75 ডেজ তোমার হাতে আছে, এই দিনগুলো তোমার হাতে আছে। এখন তুমি এই জায়গা থেকে কি কাজটা করবা দেখো, আমি একটু বলে শেষ করে দেবো। এখান থেকে ধর হচ্ছে তোমার সিলেবাস একটু খেয়াল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে রিভিশন। তুমি রিভিশন না দিয়ে কিন্তু ভর্তি পরীক্ষার হলে যাওয়াটা তোমার জন্য একটা রিস্কি হবে। কারণ কি বলো, তুমি যে পড়াগুলো পড়ছো এটা যদি একবার রিভিশন না দাও খুবই সমস্যা হবে। এখন এই জায়গাতে তোমার যে ইউনিটে তুমি পরীক্ষা দিবা, তুমি যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন, ওই ইউনিটের যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলা তোমাকে পড়তে হবে। এখন কিভাবে পড়বা, তোমার কাছে যদি ইংলিশ কঠিন মনে হয় তাহলে শুরুটা ইংলিশ দিয়েই করো, তুমি দিনের শুরুটা ইংলিশ দিয়ে করো, ঠিক আছে? কারণ তোমার উইক পয়েন্ট, কারণ তুমি এটা জানো যে আমি উইক পয়েন্টেই মানে খাবো একটা কিছু, উইক পয়েন্টে আমি খাবো। তো উইক পয়েন্টটাকে স্ট্রং করার জন্য তোমাকে সময় বেশি দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রিভিশনে আসো। রিভিশনটা কি করবা, রিভিশনের মধ্যে আমরা এখন ধরে একটা বই পড়তেছি, একটা বইয়ের মধ্যে যখন এমসিকিউ সলভ করি, একটা টপিক যখন শেষ করি, আমরা যেখানে ক্লাস করো না কেন একটা টপিক আমরা শেষ করলাম, শেষ করার পরে এমসিকিউ সলভটা হচ্ছে মানে এটা 100% একটা সুন্দর একটা জিনিস। এমসিকিউ, যে যত বেশি এমসিকিউ সলভ করবে, আমি বলে দিচ্ছি, যে যত বেশি এমসিকিউ সলভ করবা সে তত বেশি পারফেক্ট হতে পারবা, তত বেশি, থিওরি না এমসিকিউ। কারণ এমসিকিউ পরীক্ষা যত এমসিকিউ সলভ করবা তত তোমার এনার্জি পয়েন্টটা বাড়বে। তুমি যখন একটা এরকম ভাবে যখন তুমি 4টা অপশন ধরে ধরে দেখতেছো যে এটা উত্তর হয়েছে, তখন কিন্তু তুমি 100% তোমার নিজের ভিতরে এক্সপিরিয়েন্স চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা। এবং একটা লাস্ট কথা, হ্যাঁ ছবিতে তো রিটেন নাই, এটা জানে ওরা তো আগে থেকে জানে রিটেন নাই। আরেকটা জিনিস হচ্ছে, যখন তুমি এমসিকিউ সলভ করবা, ধর হচ্ছে আমাদের এটা একটি স্টাডি প্ল্যান, ধর হচ্ছে এটা একটা বই, তো তুমি যখন এখানে এমসিকিউ গুলো সলভ করতেছো, যে এমসিকিউটা তোমার কাছে কঠিন লাগতেছে, যেটা কঠিন লাগতেছে সেটা তুমি একটু মার্ক করে রাখো। কারণ কি, তুমি এটা কঠিন তোমার লাগছে, তুমি কিন্তু এটা পারো না। এখন ভর্তি পরীক্ষার রিভিশন বলতে আসলে কি বোঝায়, রিভিশন আমি কি পড়বো, রিভিশনে কি সব পড়া পসিবল? কখনোই না। সবগুলো টপিক ধরে ধরে পড়া পসিবল একটা স্টুডেন্টের জন্য খুবই ডিফিকাল্ট। ওই সময় যে কাজটা করবা, যেগুলো তোমার কঠিন লাগছে তুমি দাগায় রাখছো, যা হচ্ছে এইরকম দাগানি প্রশ্নগুলো একটু দেখে যাবা, আর বাকিগুলো তুমি এমনি পারো। সবগুলো তো দেখার সময় নাই, সময় আছে নাই, তখন তুমি যেগুলো কঠিন লাগছে সেগুলো তুমি দেখবা যে এটা কেন কঠিন লাগছিল, আবার রিভিশন দেবা। এটাই এটাই হচ্ছে একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য। সো আশা করি এই ক্লাসের মধ্যে আমরা গত বছরে যে সার্কুলারটা ছিল ওই অনুযায়ী তোমাদেরকে বলার চেষ্টা করছি। মনে হয় না পরিবর্তন হবে, হলেও সায়েন্সে যারা আছে 3.50 নিচে কোনটাই আমার মনে হয় না হবে এটা, ঠিক আছে? এটা কখনো হবে না, একটু ব্যতিক্রম হতে পারে, 19-20 হতে পারে, যেমন 8 পয়েন্ট লাগে টোটাল, যেটা টোটাল পয়েন্টটা হয়তো একটু একটু দিক সেদিক হতে পারে টোটাল পয়েন্টটা। আর আসলে আমরা তোমার জানাবো। আর আইসিডিসিএল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা আমাদেরকে আগে বলবে, তারপরে আমরা তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এই জিনিসটা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জাস্ট নিজের যে জায়গাটা ধরে রেখো, কারণ এই সময় অনেকটা ছিটকে যাবা। কারণ জার্নির শুরু এবং জার্নির শেষ সবাই একসাথে থাকে না লাইফের যে কোনো জায়গাতে। তো এটা অবশ্যই খেয়াল করতে হবে। নর্মালি অথবা মনে করো বা ডেঞ্জারাস মনে করো, যেটাই মনে করো, যে কোনো জায়গায় লাইফের শুরু মানে একটা জিনিসের শুরু শেষ সবাই একসাথে থাকে না। এখানে অনেকে হেরে যায়, অনেকে ধৈর্যশীল থাকে না, মাঝখান থেকে হুচট খেয়ে চলে যায়, আবার অনেকে দেখা গেছে যে সে লং টাইম ধরে রাখে। তো এখানে মূলত তোমাদের পার্থক্যটা এবং এখানে কম্পিটিশনটা। এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, সেখান থেকে মাত্র কয়েকজন চান্স পাবে, ভাইগুলা কোথায় যাবে? ওই যে মাঝখান থেকে চলে গেছে এটা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আশা করছি তোমাদের এই জায়গা থেকে সবাই একসাথে একবার সিউ লিখো তো, সিউ, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ লিখছো, থ্যাংক ইউ। সবাই একসাথে সিউ লিখো তো, তোমাদের সিউ অনেক আবেগ। তোমরা জানো এই কয়েকটা দিনে ধর হচ্ছে সিউনি আমাদের তো লাস্ট বেচ চলমান, মানে আর হবে না কখনোই, কারণ হচ্ছে পরীক্ষা চলে আসছে। তো অনেক স্টুডেন্ট একসাথে ভর্তি হয়ে গেছে। সিইউ নিয়ে তোমাদের অনেক আবেগ, অনেক ভালোবাসা। সবাই হ্যাঁ সিইউ, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং যারা আমার 10টার সময় একটা ক্লাস আছে তোমাদের সাথে, আজকে এই পর্যন্ত রাখছি। সিইউ যেন তোমার হয়, এবং তুমি যেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের আমার জুনিয়র হতে পারো, ঠিক আছে?
সেই শুভকামনা তোমাদের প্রতি রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।